লাঞ্চের পরে ওসি এলেন। ভদ্রলোক এখন ইউনিফর্মে আসেননি। দুর্যোধন মিত্র সাধারণ কিছু কথা বলার পর জিজ্ঞাসা করলেন, সমস্যাটা কি? তুতলা ড্রাইভার দুর্ঘটনা বা খুন করার পর এখানে তিনজন লোকের সঙ্গে দেখা করে। প্রথমে দেখা করে এমপি সাহেবের ড্রাইভারের সঙ্গে। কি কথা হয় ওদের? আমরা এখনো জানি না। ইচ্ছে করেই ওকে জেরা করিনি। তবে এমপি সাহেবের গাড়িও চালাতো না। তার ফ্যামিলি যে গাড়ি ব্যবহার করতো সেটা চালাতো। সেটাও বেশি দিন নয়। আপনি শুনলে অবাক হবেন, ওই লোকটি আগে ম্যাডাম মিত্রের গাড়ি চালাতো। তাই? সত্যি অবাক হলেন দুর্যোধন মিত্র। কি নাম? পূরণ বাহাদুর। ও সবাইকে বলতো ম্যাডাম ওকে ছেলের মতো ভালোবাসেন। মনে করার চেষ্টা করেও ব্যর্থ হলেন দুর্যোধন। কৃষ্ণা বাড়িতে পাহাড়ি কর্মচারী রাখা পছন্দ করত। বলতো ওরা খুব কর্তব্যপরায়ণ হয়। তিনি জিজ্ঞাসা করলেন, এই লোকটা তো গাড়িটাকে খাদে ফেলে দেয়নি। তাহলে ওকে সন্দেহ করছেন কেন? আমি একবারও বলিনি সন্দেহ করছি। বলেছি ওই লোকটার সঙ্গে তোতলা ড্রাইভার দেখা করেছিল। কি কথা হয়েছিল তা জেরা করলেই জানা যাবে। এই তোতলা ড্রাইভার দার্জিলিং থেকে ফিরে ও যেখানে ভাড়া থাকে তার বাড়িওয়ালার সঙ্গে দেখা করে বলে যে সে বাইরে চাকরি পেয়ে চলে যাচ্ছে, তাই ভাড়াটে হয়ে থাকবে না। বাড়িওয়ালাকে জেরা করে ঠিক এই তথ্য জানতে পেরেছি। লোকটি বাড়িওয়ালাকে জানিয়েছিল পরের দিনই ঘর খালি করে দেবে। এর অর্থ হলো সে এখান থেকে চলে যেতে চেয়েছিল। অথচ ও দার্জিলিংয়ে বলেছিল 3 দিনের মধ্যে প্রচুর টাকা পাবে। টাকা পেলে সে পরের দিনই চলে যাবে কেন? 3 দিন অন্তত এখানে থাকতো। তাহলে কি সে টাকাটা পাবে না বলে জেনেছিল? ওসি যেন নিজের মনেই কথা বলছিল। এই পূরণ বাহাদুরকে জেরা করছেন না কেন? এবার করব। আর হ্যাঁ, বলেছিলেন এখানকার 3 জন লোকের সঙ্গেও কথা বলেছিল। 2 জনের ব্যাপারটা বললেন। তৃতীয় জনকে? দুর্যোধন মিত্র জিজ্ঞাসা করলেন। আমার সমস্যা তো তাকে নিয়েই। কে তিনি? এমপি সাহেব। মাই গড! রামচন্দ্র লোকটাকে চিনতো? হ্যাঁ স্যার। লোকটা এমপি সাহেবের কাছে গিয়েছিল। কি কথা হয়েছিল তা একমাত্র এমপি সাহেবই বলতে পারেন। জিজ্ঞাসা করুন তাকে। স্যার আমি ভয় পাচ্ছি। ওর যা ক্ষমতা আমাকে বহুদূরের পাহাড়ি নির্জন গ্রামে বদলি করে দিতে পারেন। আপনি রাজ্য পুলিশের অফিসার। উনি কেন্দ্রের এমপি। কেন ভয় পাচ্ছেন? উনি আইজিকে বললেই কাজ হয়ে যাবে। বেশ, সেক্ষেত্রে আপনি জেলার এসপি সাহেবকে সব জানান। সোজা হয়ে বসলেন ওসি। অসম্ভব। তিনি তৎক্ষণাৎ এমপি সাহেবকে সব জানিয়ে দেবেন। তিনি আমাকে সাহায্য করুন। বলুন কি সাহায্য করতে পারি? আমাকে যদি এমন জায়গায় বদলি করা হয় যা প্রায় শাস্তি, আপনি আইজি সাহেবকে বলে সেটা বাতিল করে দেবেন। আইজি সাহেব আপনাকে খুব মান্য করেন। এত ক্ষমতা আমার আছে কিনা জানি না অফিসার, কিন্তু আমি চেষ্টা করব। ৮ ঘন্টা পরে দুর্যোধন মিত্র সেক্রেটারিকে নির্দেশ দিলেন রামচন্দ্রকে ফোনে ধরতে। 1 মিনিট বাদে সেক্রেটারি জানালো, স্যার উনি ঘন্টা দেড়েক আগে নিচে নেমে গেছেন। এয়ারপোর্ট থেকে দিল্লির ফ্লাইট ধরবেন। দিল্লিতে পৌঁছালে কি তাকে ফোনে ধরব? না। আজ কাজ করতে ভালো লাগছে না দুর্যোধন মিত্রের। বিকেলের মধ্যে বাড়ি ফিরে এলেন। চুপচাপ নিজের খাটে শুয়ে থাকলেন কিছুক্ষণ। তার কেবলই মনে হচ্ছিল রামচন্দ্র এমন কোনো কাজ করতে পারে না যাতে সুন্দরের ক্ষতি হবে। ওকে প্রায় শৈশব থেকে দেখে আসছে সে। কিন্তু তোতলা ড্রাইভার সুন্দরের গাড়িটাকে খাদে ফেলে দিয়ে কেন রামচন্দ্রের সঙ্গে দেখা করবে? রামচন্দ্র কি তাকে নির্দেশ দিয়েছিল কাজটা করার জন্যে? এয়ারপোর্ট থেকে সুন্দর যে ফিরছে এ খবর রামচন্দ্র কি ওকে দিয়েছিল? কাজটা হয়ে গেলে মোটা টাকা বকশিশ দেবে বলে আশ্বাস দিয়েছিল রামচন্দ্র। কিন্তু কেন? এসব করে ওর কি লাভ হবে? এমপি হওয়ার পর রামচন্দ্র অনেকটা বদলে গিয়েছে। ইদানিং তাকেই ঈর্ষা করছে সে। তিনি যে তাকে নিচু থেকে উপরে টেনে তুলেছেন তা ভুলতে চাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তাকে আহত করতে সুন্দরকে হত্যা করাতে চাইবে কেন রামচন্দ্র? তুতলা ড্রাইভার রামচন্দ্রের কাছে টাকা পায়নি। না পেয়েও পালাতে চেয়েছিল কেন? আর এই লোকটার সঙ্গে রামচন্দ্রর যোগাযোগ হলো কি করে? এমপি হওয়ার পর তো সাধারণ একটা ড্রাইভারের সঙ্গে কোনো সম্পর্ক সে তৈরি করবে না।
তখনই দুর্যোধন মিত্রের মনে পড়ল পূরণ বাহাদুরের কথা। পূরণও কি যোগাযোগ করিয়ে দিয়েছিল? তাহলে পূরণ সমস্ত ঘটনা জানে। তিনি বেল টিপলেন। 2 মিনিট পরে বেয়ারা এলে বললেন কেয়ারটেকারকে ডেকে দিতে। হন্তদন্ত হয়ে কেয়ারটেকার ঘরের দরজায় পৌঁছালে তিনি খাট থেকে নেমে দাঁড়ালেন। এই বাড়িতে পূরণ বাহাদুর নামের কোনো ড্রাইভার ছিল? হ্যাঁ স্যার। আশ্চর্য, আমি তাকে চিনতে পারছি না কেন? ও ম্যাডামের একটা গাড়ি চালাতো। ও, ওকে ছাড়িয়ে দিয়েছো কেন? একটু চুপ করে থেকে কেয়ারটেকার বলল, ও খুব বাড়াবাড়ি করছিল। ম্যাডাম ওকে স্নেহ করতো বলে কাউকে কেয়ার করতো না। যেদিন ম্যাডাম চলে যান সেদিন আমাদের এক নতুন অল্পবয়সী মেড সার্ভেন্টের শ্লীলতাহানি করার চেষ্টা করে। অন্য কর্মচারীদের শান্ত করতে বাধ্য হয়ে ওকে ছাড়াতে হয়েছে। আচ্ছা, ও কোথায় আছে জানো? জানি স্যার। এমপি সাহেবের ফ্যামিলির গাড়ি চালাচ্ছে। এখান থেকে যাওয়ার পরে ও বোধহয় ম্যাডামকে ফোন করে নিজেকে নির্দোষ বলে। ম্যাডাম আমাকে ফোন করে বলেন ওকে না জানিয়ে ছাড়িয়ে দিয়ে ঠিক করেননি। এর বেশি কিছু বলেননি বলে আমি আপনাকে জানাতে চাইনি। অবশ্য তারপরেই ও এমপি সাহেবের বাড়িতে কাজ পেয়ে গিয়েছিল। তারপর ওর সঙ্গে দেখা হয়েছিল কোথাও? হ্যাঁ স্যার, একদিন বাজারে দেখা হয়েছিল। ব্যঙ্গ করে বলেছিল ম্যাডাম যতদিন থাকবেন ততদিন ওর কাজের অভাব হবে না। তেমন হলে ও দিল্লিতে গিয়েও কাজ করতে পারে। ঠিক আছে, তুমি যাও। কেয়ারটেকার চলে গেলে ওসিকে ফোন করলেন দুর্যোধন মিত্র। জেরা হলো? না স্যার, এমপি সাহেব দিল্লি চলে গিয়েছেন। ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূরণ বাহাদুর? অদ্ভুত ব্যাপার স্যার, সে নাকি চাকরি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। ওর বাড়ির লোকজন? নেপালের কোনো একটা গ্রামে ওর বাড়ি। এখানে কেউ নেই। ফোন কেটে দিলেন দুর্যোধন মিত্র। ঠিক বিকেল 5টায় হাসপাতালে পৌঁছালেন কৃষ্ণা মিত্র। সোজা রিসিপশনে গিয়ে জানতে চাইলেন সুন্দর মিত্রকে তিনি কোথায় গেলে দেখতে পাবেন। সে অ্যাক্সিডেন্টে আহত হয়ে গতকাল ভর্তি হয়েছে। রিসিপশনিস্ট কম্পিউটারে দেখে নিয়ে বলল উনি 3rd ফ্লোরে 8 নম্বর কেবিনে আছেন। কিন্তু ম্যাডাম, আপনি ওর কে হন? ওয়েল, আমি ওর স্টেপ মাদার। আপনার সঙ্গে যদি কার্ড থাকে তাহলে দেখতে যেতে পারেন। কার্ড? কিসের কার্ড? অবাক হলেন কৃষ্ণা মিত্র। আমাদের অনুরোধ করা হয়েছে। হাসপাতাল থেকে ইস্যু করা কার্ড ছাড়া কেউ ওই কেবিনে ঢুকতে পারবেন না। সিকিউরিটি অফিসাররা সেই কার্ড পরীক্ষা করবেন। মাই গড! এসব কেন? মাফ করবেন ম্যাডাম, এর বেশি কিছু আমি জানি না। ওয়েল, আমাকে একটা কার্ড দিন। ম্যাডাম, মাত্র 3টে কার্ড ইস্যু করা হয়েছে। 2টো ডাক্তার আর নার্স, আর একটা পেশেন্টের গার্ডিয়ানের জন্য। আপনি সেই কার্ডটা ব্যবহার করতে পারেন। রিসিপশন থেকে সরে এসে ভার্গবকে ফোন করলেন কৃষ্ণা মিত্র। বেজে যাচ্ছে, যেন অনন্তকাল বেঁচে যাচ্ছে, কিন্তু বদমাইশটা ফোন অন করছে না। হঠাৎ মরিয়া হয়ে গেলেন কৃষ্ণা মিত্র। লিফটে চড়ে 3rd ফ্লোরে উঠে এলেন তিনি। 8 নম্বর কেবিনের দিকে এগোতেই একজন স্বাস্থ্যবান লোক হাত বাড়িয়ে তাকে থামালো। ম্যাডাম, কার্ড দেখলাইয়ে। কার্ডের দরকার নেই, আমি পেশেন্টের মা। সরি ম্যাডাম, আপনি যেই হন, কার্ড ছাড়া ভেতরে যেতে দিতে পারবো না। আপনি কার্ড নিয়ে আসুন। ভেতরে কেউ আছে? মানে পেশেন্টের কাছে আর কেউ আছে? সরি ম্যাডাম, এই ব্যাপারে আপনাকে কোনো খবর দিতে পারবোই না। কৃষ্ণা মিত্র সোজা হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটরের ঘরে চলে এলেন। নিজের পরিচয় দিয়ে উত্তেজিত গলায় বললেন, আমার ছেলের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আমি আপনাদের বিরুদ্ধে মামলা করতে পারি, তা জানেন? 1 মিনিট বলে অ্যাডমিনিস্ট্রেটর কাউকে ফোন করে ব্যাপারটা জেনে নিয়ে বললেন, আপনাকে মামলা করতে হলে মিস্টার দুর্যোধন মিত্রের বিরুদ্ধে করতে হবে। তিনি জানিয়েছেন পেশেন্টকে খুন করার চেষ্টা হয়েছিল। ওটা সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। পুলিশ এনকোয়ারি করছে। পেশেন্টের বাবা হিসেবে মিস্টার মিত্র ভয় পাচ্ছেন এই হাসপাতালে ওর উপর আক্রমণ হতে পারে। তাই কড়া নিরাপত্তার মধ্যে পেশেন্টকে রাখা হয়েছে। খুন করার চেষ্টা হয়েছিল?
নর্থ বেঙ্গলের পুলিশও তাই জানিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর জিজ্ঞাসা করলেন, পেশেন্টের যা বয়স তাতে মনে হচ্ছে আপনি ওর নিজের মানুন। ওয়েল, আমি স্টেপ মাদার। ম্যাডাম, আপনি মিস্টার মিত্রের সঙ্গে কন্ট্রাক্ট করুন। বাড়িতে ফিরে এসে কৃষ্ণা মিত্র আবার ভার্গবকে ফোন করলেন। এবারও রিং হয়ে গেল। লোকটা ইচ্ছে করেই তার ফোন ধরছে না। সামনে কাজের মেয়েটি এসে দাঁড়ালো। কফি দেব? না। তোমার মোবাইলটা দেখি। মেয়েটি অ্যাপ্রনের পকেট থেকে তার মোবাইল ফোন বের করে দিলে তিনি চোখ ছোট করলেন। এত সস্তার মোবাইল ফোন কখনো ছুঁয়ে দেখেননি তিনি। ভার্গবের নাম্বার ডায়াল করে কানের থেকে একটু দূরে ধরলেন, যাতে রিং শোনা যায়। রিং হচ্ছে। এবারও ফোনটা অন করল না ভার্গব। মোবাইল ফোন ফিরিয়ে দিয়ে চিন্তায় পড়লেন কৃষ্ণা মিত্র। ভার্গবের হলোটা কি? তাকে এড়াতে চেয়েছে বলে চেনা নাম্বারের ফোন সে ধরেনি। কিন্তু এই নাম্বারটা তো ওর অচেনা। এটা ধরল না কেন? অসুস্থ হয়ে পড়ল নাকি? তারপরেই খেয়াল হলো, ভার্গবের তো আজই ফিরে যাওয়ার কথা। হয়তো ফ্লাইটে ছিল, এখন গাড়িতে আছে, শুনতে পাচ্ছে না। আজ মেজাজ গরম ছিল। অপমানের জ্বালা ভুলতে পারছিলেন না মিসেস কৃষ্ণা মিত্র। টিভির সামনে বসে যখন তার ৩টে হুইস্কি খাওয়া হয়ে গেল, তখন মোবাইল বেজে উঠল। খপ করে সেটা ধরে নাম্বার না দেখে তিনি জিজ্ঞাসা করলেন, হ্যালো? ম্যাডাম, ভার্গব বলছি। আপনি আমাকে ফোন করেছিলেন? এবং আপনি সেটা ধরেননি। এত সাহস পান কি করে? সরি ম্যাডাম, আমি তখন সুন্দরের কেবিনে ছিলাম। মোবাইল সাইলেন্ট মোডে রাখা ছিল। পেশেন্টের কেবিনে মোবাইল ব্যবহার করা নিষেধ। আপনি সেখানে কতক্ষণ ছিলেন? এইমাত্র বেরিয়েছি। ডাক্তার একটু দেরিতে কেবিনে এসেছিলেন। মিস্টার ভার্গব, সুন্দরের কেবিনের সামনে সিকিউরিটি গার্ড রাখা কার আইডিয়া? ম্যাডাম, আমার নয়। আপনি কি জানেন আজ আমাকে ওই কেবিনে ঢুকতে দেওয়া হয়নি? দুঃখিত ম্যাডাম, কিন্তু এই ব্যাপারটা আমার এখতিয়ারে নেই। ফট করে লাইন কেটে দিলেন কৃষ্ণা মিত্র। আরও এক প্যাক খাওয়ার পর প্রচণ্ড রেগে গিয়ে দুর্যোধন মিত্রের নাম্বার টিপলেন তিনি। শুনলেন ফোনের সুইচ অফ করে রেখেছেন দুর্যোধন মিত্র। ল্যান্ডলাইনে ফোন করলেন বাধ্য হয়ে। একটু পরে গলা শুনতে পেয়ে চেঁচিয়ে বললেন, সাহেবকে মোবাইল অন করতে বলো। লোকটি বিব্রত গলায় বলল, ম্যাডাম সাহেব ঘুমিয়ে পড়েছে। লীলার বাবার অপারেশন ভালোভাবে হয়েছিল। খুব দ্রুত সেরে উঠছেন ভদ্রলোক। কিন্তু হঠাৎই তার বুকে নতুন করে ব্যথা শুরু হলো। আবার তাকে হাসপাতালে ভর্তি করার পর দেখা গেল অবশিষ্ট টাকাতে চিকিৎসা চালানো সম্ভব নয়। এদিকে অফিস তাকে জানায়নি ছুটি বাড়ানো সম্ভব হবে কিনা। এত অল্প দিন চাকরি করলে অফিস থেকে লোন পাওয়াও সম্ভব নয়। লীলা কি করবে বুঝতে পারছিল না। ওর মা মনে করিয়ে দিলেন সুন্দরের কথা। সুন্দর নিজে উদ্যোগী হয়েছিল তাদের কলকাতায় পাঠাতে, বাবার চিকিৎসা করাতে। এ কথা লীলার কাছে পরিষ্কার যে সুন্দর তার সম্পর্কে অত্যন্ত দুর্বল। কিন্তু জুনিয়র মিত্র সম্পর্কে সে অনেক কথা শুনেছে হিলটপে চাকরিতে যোগ দিয়ে। লোকটা খুবই মদ্যপ। মেয়েঘটিত ব্যাপারে চূড়ান্ত বদনাম আছে। ওর বাবা দুর্যোধন মিত্রের কোনো গুণই সে পায়নি। লীলা শুনেছে। ছেলের হালচাল দেখে দুর্যোধন মিত্র তার বিশাল সম্পত্তির কথা ভেবে আবার বিয়ে করেছেন। সেই মহিলা যদিও বয়সে ওর থেকে অনেক ছোট, কিন্তু দারুণ সুন্দরী। সুন্দর সম্পর্কে শোনা কথাগুলো লীলাকে ভীত করেছিল। হিলটপেই সুন্দর থাকে। হিলটপ দেখাশোনার দায়িত্ব মিস্টার ভার্গবের সঙ্গে সুন্দরের। কিন্তু আশ্চর্য ব্যাপার, সুন্দর কখনোই তাকে বিরক্ত বা বিব্রত করেনি। ও যে তাকে পছন্দ করে সেটা লীলা বুঝেছিল। সুন্দরী মেয়েদের দিকে ছেলেরা তাকায় এবং তাতে সে অভ্যস্ত। কিন্তু ওই দেখা অবধি থেমেছিল সুন্দর। তার বাবার অসুখের খবর পেয়ে সে যে দার্জিলিংয়ে ছুটে আসবে তা ভাবতে পারেনি লীলা। যে সুন্দর এলো সে যেন আলাদা মানুষ, যেন তার অনেককালের বন্ধু। তার সঙ্গে ওই বদনামী সুন্দরের কোনো মিল নেই। তবুও সাহায্য নিতে অস্বস্তিতে ছিল লীলা, কিন্তু পরিস্থিতির চাপে নিতে বাধ্য হয়েছিল। কলকাতায় আসার পরে ভয় হচ্ছিল লোকটা যদি চলে আসে। কিন্তু সুন্দর আসেনি। শুধু আসেনি নয়, কোনো যোগাযোগও রাখেনি। সে নিজেই ওকে ফোন করে পৌঁছে সংবাদ দিয়েছিল। সেটা পেয়েও কোনো উত্তেজনা দেখায়নি সুন্দর। লীলার মামা বললেন, দেখ, আমার তো টাকা পয়সা খুব বেশি নেই। ডাক্তাররা বলছে আর একটা অপারেশন তোর বাবাকে করতে হবে। অপারেশন না করলে হয়তো বছরখানেক উনি এভাবেই বেঁচে থাকতে পারেন। কি করবি? লীলা দুহাতে মুখ ঢাকল। ভাবতেই পারছি না মামা।
লীলার মা বললেন, তুই সুন্দরকে বল, ওর কাছে এটা কোনো টাকাই নয়। তুই বল, মাইনের টাকা থেকে ধীরে ধীরে শোধ করে দিবি। মামা বললেন, এছাড়া তো তোর বাবাকে বাঁচানোর কোনো পথ নেই। লজ্জা করিস না। শেষ পর্যন্ত বাধ্য হলো লীলা। সুন্দরের নাম্বার ডায়াল করতেই কানে এলো সুইচ অফ। গোটা দিনে ১২-১৫ চেষ্টা করেও অন্য কোনো কথা সে শুনতে পেল না। রিং হওয়া তো দূরের কথা। শেষ পর্যন্ত হিলটপের রিসেপশনিস্ট লিলি কাপুরকে ওর ব্যক্তিগত মোবাইলে ফোন করল লীলা। লিলি কাপুরের তখন ডিউটি ছিল না। হিলটপের স্টাফ কোয়ার্টার্সে বসে টিভি দেখছিল সে। এবার গলা শুনে জিজ্ঞাসা করল, এই, তুমি কেমন আছো? ভালো নয়, বাবা খুব অসুস্থ। ওহো, আমার ছুটির ব্যাপারটা কি হলো জানো? না, মিস্টার ভার্গব আজ দিল্লি থেকে ফিরলে জানা যাবে। তোমাদের সব খবর ভালো? এমনিতে সব ঠিকই আছে, শুধু তুমি কি সুন্দর মিত্রের কথা শোনোনি? না, কি হয়েছে? ওকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। কেন? অবাক হলো লীলা। অ্যাক্সিডেন্ট। আবার কেউ কেউ বলছে খুন করার চেষ্টা হয়েছিল। সে কি, কবে? লীলা এবার উত্তেজিত। দার্জিলিংয়ে গিয়েছিল, বিকেলে ফিরে আসছিল। আসার পথে পাহাড়ের বাঁকে নাকি একটা সুমো গাড়ি ধাক্কা দেয়। সন্ধে হয়ে যাওয়ার পর ওকে উদ্ধার করা হয়। তারপর নিচের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে দিল্লিতে ট্রান্সফার করেছে। অত উপর থেকে গাড়ি সমেত পড়ে গিয়েও মিরাকেলি বেঁচে গেছে সুন্দর। কবে হয়েছিল ঘটনাটা? নিস্তেজ গলায় বলল লীলা। যে তারিখটা বলল, সেই তারিখেই সুন্দর তাদের এয়ারপোর্টে এসে সি অফ করে ফিরে গিয়েছিল। তারপর তারা প্লেন ধরে কলকাতায় যায়। এখন কেমন আছে? এখানে খবরটা আসেনি। মিস্টার ভার্গব এসে যদি বলেন, তাহলে জানতে পারবো। কোন হাসপাতালে আছে সুন্দর? লিলি হাসপাতালের নাম বলে হাসল। তোমাকে যেন একটু বেশি ইন্টারেস্টেড লাগছে। না, না, পরিচিত মানুষের অসুস্থতার কথা শুনলে মন খারাপ হয়। রাখছি। লাইন কেটে দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো সে। হঠাৎ খেয়াল হতেই মোবাইল অন করে ডায়াল নাম্বারগুলো দেখতে লাগলো। দেখতে দেখতে পেয়ে গেল সুন্দরের নাম্বারটা। সে ফোন করেছিল ঠিক সন্ধ্যে ৫টা ৪৬-এ। তখন সূর্যের ডুবে যাওয়ার কথা। অথচ লিলি বলল বিকেলে দুর্ঘটনা ঘটেছিল এবং সন্ধ্যের পর সুন্দরকে উদ্ধার করা হয়। তাহলে সন্ধ্যের সময় সুন্দর তার সঙ্গে কথা বলল কি করে? যে গাড়িতে বসা অবস্থায় ওপরের রাস্তা থেকে নিচে পড়ে গেল, তার পক্ষে তো বেঁচে থাকাই সম্ভব নয়। লীলা স্পষ্ট মনে করতে পারল সুন্দরের শেষ কথাগুলো। আমি ঠিক আছি, কাল ফোন করব। যদিও পরের দিন শুধু নয়, এই কয়েকদিনেও সুন্দরের ফোন আসেনি। কিন্তু আহত মানুষও অমন স্বাভাবিক গলায় কথা বলতে পারে না। সমস্ত ব্যাপারটার মধ্যে রহস্য অনুমান করল লীলা। কিন্তু কিছুই যদি সুন্দরের না হয়ে থাকে, তাহলে হাসপাতালের ডাক্তাররা কেন দিল্লিতে নিয়ে যেতে বলবে? দিল্লির ডাক্তাররা কেন ভর্তি করে নেবে? ভার্গব সাহেবই বা কেন দিল্লিতে যাবেন? তার কেবলই মনে হতে লাগলো এইসব প্রশ্নের উত্তর একমাত্র সুন্দরী দিতে পারে। ক্রমশ মনে ভার জমল। যে মানুষটা তাদের এতটা উপকার করল, সে এখন হাসপাতালের বিছানায় শুয়ে আছে। মানবিকতার কারণে তার উচিত সুন্দরকে দেখতে যাওয়া। যদিও সে ওখানে গিয়ে কিছুই করতে পারবে না, তবু। সন্ধ্যের পরে লীলা হিলটপে ফোন করে জানতে পারল মিস্টার ভার্গব ফিরে এসেছেন। সে কথা বলতে চাইলে অপারেটর মিস্টার ভার্গবের সেক্রেটারিকে লাইন দিল। ভদ্রমহিলা কথা বলে মিস্টার ভার্গবকে জানালে তিনি লাইনে এলেন। ইয়েস স্যার, আমি লীলা, রিসেপশনিস্ট। ওয়েল লীলা, তোমার ছুটি শেষ হয়ে গিয়েছে। যে কদিন চাকরি করেছো তার জন্য যা ছুটি পাওনা হয়, তার চেয়ে বেশি ছুটি তুমি নিয়ে ফেলেছো। তোমাকে ৩ দিনের মধ্যে জয়েন করতে হবে। আর কিছু? নির্লিপ্ত গলায় বললেন মিস্টার ভার্গব। আমি জানি স্যার, কিন্তু আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছেন। তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার বড়সড় অপারেশন করতে হবে। বাবার একমাত্র সন্তান আমি। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন। এই অবস্থায় আমি ওকে একা ফেলে যাই কি করে? আবার এই চাকরিটা আমার খুব দরকার। চাকরি চলে গেলে আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। স্যার, আমি এসব ভাবতে গিয়ে মনে হচ্ছে পাগল হয়ে যাব। কি যে করি?
লীলার গলা বন্ধ হয়ে এলো। শ্বাস ফেললেন মিস্টার ভার্গব। আমি বুঝতে পারছি। কিন্তু তোমাকে উইক পে ছুটি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যে কোনো চাকরির মিনিমাম কিছু নিয়ম আছে। আমি তোমার জন্য একটা সুবিধে দিচ্ছি। তোমার বাবার অসুখের জন্য আমরা ২ মাস অপেক্ষা করতে পারি। এই ২ মাসের মধ্যে তিনি সুস্থ হন বা না হন, তুমি ৭ দিনের মাথায় জয়েন করবে। তার আগে যদি পারো, নাথিং বেটার দ্যান দ্যাট। তবে যতদিন ছুটিতে থাকবে ততদিন তুমি উইদাউট পে হয়ে থাকবে। রাইট? মিস্টার ভার্গব জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ মিস্টার ভার্গবের মনে কয়েকটা প্রশ্ন উঁকি মারতে সঙ্গে সঙ্গে সেটা কৌতূহলে রূপায়িত হলো। লীলা বলল, স্যার আমি রাখছি। দাঁড়াও, তোমার ফোন নাম্বারটা আমাকে বলো। লীলা মোবাইল নাম্বার বলার পর লাইন কেটে দিলেন মিস্টার ভার্গব। কাগজে লিখে নেওয়া 10টা সংখ্যার দিকে তাকালেন মিস্টার ভার্গব। লীলার ফোন এসেছিল অপারেটর সেক্রেটারির টেবিল ঘুরে। ওদের দুজনের কেউ যে কান পেতে এতক্ষণ কথা শুনছিল না, তার কোনো স্থিরতা নেই। মিস্টার ভার্গব নিজের মোবাইলের নাম্বার টিপলেন। লীলার মোবাইল বাজছে। তারপরেই ওর গলা শোনা গেল। মিস্টার ভার্গব বললেন, লীলা, মিস্টার ভার্গব বলছি। জেনারেল লাইনে তোমার সঙ্গে কয়েকটা বিষয় আলোচনা করতে চাইনি, তাই। হ্যাঁ স্যার, বলুন। তুমি নিশ্চয়ই জানো সুন্দর একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়েছিল। আমি জানতাম না স্যার, আজই শুনলাম। শুনে তোমার কি প্রতিক্রিয়া হলো? আমার খুব খারাপ লাগছে স্যার। শুধু খারাপ লাগছে? একটু চুপ করে থেকে লীলা বলল, আমার পক্ষে এর বেশি বলা সম্ভব নয়। হুম। উনি এখন কেমন আছেন স্যার? আই ডোন্ট নো। ডাক্তাররা স্পষ্ট বলছে না। আচ্ছা, আমরা জেনেছি ও তোমার সঙ্গে দেখা করতে দার্জিলিংয়ে গিয়েছিল। পুলিশ তোমার সঙ্গে কথা বলতে সেখানে যায়, কিন্তু তোমাদের বাড়ি তালাবন্ধ ছিল। লোকাল পিপল বলেছে তোমরা চিকিৎসার জন্য কলকাতা গিয়েছ। যাকগে, তুমি সুন্দরকে শেষ দেখেছো কোথায়? স্যার, উনি বাগডোগরা এয়ারপোর্টে সিএফ করতে এসেছিলেন। তোমরা প্লেনে গিয়েছিলে কলকাতায়? হ্যাঁ স্যার, উনি জোর করে টিকিট কিনে দিয়েছিলেন। বাবার শরীরের অবস্থা দেখে ওর মনে হয়েছিল ট্রেনে নিয়ে যাওয়া ঠিক হবে না। লীলা বলল, তুমি কি ওকে দার্জিলিংয়ে যেতে বলেছিলে? না স্যার, আমি ভাবতেই পারিনি উনি দার্জিলিংয়ে আসবেন। তুমি কি এখান থেকে যাওয়ার আগে ওকে দার্জিলিংয়ে যাচ্ছ বলে গিয়েছিলে? না স্যার, হিলটপে চাকরির সময় আমি কখনো ওর সঙ্গে কথা বলিনি। এটা কি বিশ্বাসযোগ্য লীলা? যার সঙ্গে তুমি কখনো কথা বলোনি, যার স্ট্যাটাসের সঙ্গে তোমার কোনো তুলনাই চলে না, সে শুধু তোমার বাবা অসুস্থ শুনে এতটা পথ একা ড্রাইভ করে চলে গেল? শুধু গেল না, তোমাদের প্লেনের টিকিট কেটে কলকাতায় পাঠালো। কেউ বিশ্বাস করবে? স্যার, আমিও ভাবতে পারিনি। এয়ারপোর্টে ওর সঙ্গে কেউ ছিল? না স্যার। ওহ, মনে পড়েছে। আমরা যখন এয়ারপোর্টে যাচ্ছিলাম তখন আপনি আমাকে ফোন করেছিলেন। আমি তখন আপনাকে প্লেনে যাওয়ার ব্যাপারটা জানাই। আপনার নিশ্চয়ই মনে পড়ছে? হ্যাঁ, পড়ছে। দার্জিলিংয়ে সুন্দর কোথায় ছিল? তোমাদের বাড়িতে? না স্যার, উনি সকালে ঝড়ের মতো আমাদের বাড়িতে এসেছিলেন। আচ্ছা লীলা, সুন্দর কি তোমাকে কিছু বলেছিল? কোনো আশঙ্কার কথা? কেউ তাকে ফলো করছে কিনা এইসব? না স্যার, লীলা বলল। ওকে খুব স্বাভাবিক দেখেছিলাম। লীলা, তোমার কি মনে হয় কেন সে আচমকা তোমাদের সাহায্য করল? এটা ওর মহানুভবতা বলে মনে হয়েছে। ও কি তোমাকে কোনো অ্যাপ্রোচ করেছে? আই মিন আবেগের কথা? না স্যার। তোমার সঙ্গে ওর শেষ কথা তাহলে এয়ারপোর্টেই হয়? না স্যার, আমার সঙ্গে টেলিফোনেও কথা বলেছিলেন। টেলিফোনে? কখন? প্লেনে তো ফোন ব্যবহার করতে দেয় না। আমরা কলকাতায় পৌঁছাবার পরে ওর সঙ্গে কথা বলি। মাই গড! সেটা কখন? মিস্টার ভার্গব সোজা হয়ে বসলেন। সন্ধ্যের একটু পরে, সময়টা ৫টা ৪৬।
ইম্পসিবল। তার আগেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মিস্টার ভার্গব বললেন, একটা মানুষ উপরের রাস্তা থেকে গাড়িতে বসা অবস্থায় নিচের খাদে পড়ে গেলে পিছে থাকার কথাই ভাবা যায় না। যদি বা বাঁচে, তাহলে তার জ্ঞান থাকবে না, হাড়গোড় ভেঙে যাবে। সে তোমার সঙ্গে মোবাইলে কথা বলবে কি করে? স্যার, উনি কথা বলেছিলেন। মোবাইলটা অনেকক্ষণ ধরে বেজেছিল। তারপর ওর গলা শুনতে পেয়ে আমি পৌঁছাবার সংবাদ দিয়েছিলাম। ওর গলার স্বর শুনে আমি প্রশ্ন করায় বলেছিলেন, আমি ঠিক আছি, কাল ফোন করব। তখন একবারও মনে হয়নি উনি ভয়ংকর আহত। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ স্যার, আমার মোবাইলে ওর ওই সময়ের নাম্বার স্টোর করা আছে। ওকে, থ্যাংক ইউ লীলা। আমি প্রার্থনা করছি যাতে তোমার বাবা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দরকার হলে আবার যোগাযোগ করব। একটা কথা বলবো স্যার? ইয়েস। আমি কি অফিস থেকে লোন পেতে পারি বাবার অপারেশনের জন্যে? আমি কাল তোমাকে জানাবো। বাই। এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে চলে এসেছিলেন দুর্যোধন মিত্র। প্লেন থেকে নেমে বাইরে বেরোতেই ভার্গবের সঙ্গে তার দেখা হয়েছিল। দ্রুত কিছু বলে স্পেশাল ভিজিটিং কার্ডটা দিয়ে ভার্গব ছুটেছিল তার ফ্লাইট ধরতে। ছেলের বিছানার পাশে বসে নিজেকে নিরাসক্ত রাখার চেষ্টা করলেন দুর্যোধন মিত্র। মুখ ব্যান্ডেজে মোড়া, দুটো হাতেও ব্যান্ডেজ। নাকের অক্সিজেনের নল আপাতত খোলা, কিন্তু স্যালাইন চলছে। চোখেও ব্যান্ডেজ। বাকি শরীরটা কম্বলে ঢাকা। নার্স পাশে এসে বললেন, আপনার ছেলে? মৃদু মাথা দোলালেন দুর্যোধন মিত্র। অদ্ভুত ফাইটিং স্পিরিট। অন্য কোনো ছেলে হলে দিল্লিতে নিয়ে আসা যেত কিনা সন্দেহ। কাল রাত থেকে চমৎকার ইমপ্রুভমেন্ট হচ্ছে। জ্ঞান আসছে, চলে যাচ্ছে। ডাক্তার আশা করছেন আজ থেকে স্টেডি হবেন। নার্স বললেন, কথা বলেছে? বোঝা যায়নি। মেবি আমি বাংলা ভাষা জানি না বলে বুঝতে পারিনি। মনে হয় কাল আমরা ওকে বুঝতে পারব। ওর চোখে ব্যান্ডেজ কেন? হ্যামারেজ হয়েছিল, কিন্তু ওগুলো ক্লিয়ার হয়ে যাবে। নার্স সরে গেল সামনে থেকে। দুর্যোধন মিত্র দেখলেন ঘরের লাগোয়া টয়লেট বাথরুম আছে। এই ঘরে ঢুকতে ঢুকতে সিকিউরিটির মুখোমুখি হতে হবে। আজ তাকে ওরা আটকে ছিল। কার্ড দেখার পর আইডেন্টিটি কার্ড দেখে নামের সঙ্গে ছবি মিলিয়ে নিয়েছিল। তারপর ওদের কাছে যে ভিজিটর লিস্ট আছে তার সঙ্গে আবার চেক করার পর ভেতরে আসতে দিয়েছিল, সর্বাঙ্গ সার্চ করার পরে। হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভার্গব এই ব্যবস্থা করে গেছে। খুশি হয়েছেন দুর্যোধন মিত্র। ভার্গবের ওপর আস্থা বেড়ে গেল। চেয়ার ছেড়ে উঠে টয়লেটে গেলেন দুর্যোধন মিত্র। ওপাশে একটা দরজা, আর সেই দরজাটা বন্ধ। বন্ধ করা হয়েছে ওধার থেকে। অর্থাৎ ওধার থেকে দরজা খুলে যে কেউ এই টয়লেটে ঢুকতে পারে। অস্বস্তি হচ্ছিল তার। ভার্গবের এটা দেখা উচিত ছিল। দরজাটা এধার থেকে বন্ধ করার ব্যবস্থা থাকা উচিত। তিনি বেডের কাছে চলে আসতেই দেখলেন নার্স সুন্দরের টেম্পারেচার দেখছেন। দেখা হয়ে গেলে ভদ্রমহিলা যখন নোট করছেন তখন সমস্যাটা ওকে বললেন দুর্যোধন মিত্র। নার্স বেশ অবাক হয়ে গেলেন প্রথমে। তারপর বললেন, ওটা জমাদারের আসা যাওয়ার পথ। রোজ দুবেলা পরিষ্কার করে যায়। এদিক দিয়ে বন্ধ থাকলে জমাদার আসবে কি করে? একেবারে ঠিক কথা। এই ঘরে লোক ঢুকতে পারে যার হাতে, আমার ছেলের পরিণতি খারাপ হবে। আমি ভাবিনি স্যার। দাঁড়ান। পকেট থেকে একটা ওয়াকিটকি বের করে নার্স কাউকে অনুরোধ করলেন আসার জন্য। আর তখনই সুন্দর একটা কাতর শব্দ উচ্চারণ করল, যার কোনো অর্থ নেই। দুর্যোধন কাছে এগিয়ে গেলেন। ইয়ে সুন্দর, আমি এখানে, তোমার পাশে। এভরিথিং উইল বি অলরাইট। আবার ঘুমে তলিয়ে গেল সুন্দর। হসপিটালের কেয়ারটেকার এসেছেন। বাইরের সিকিউরিটি জানাতে ওরা বাইরে গেলেন। বাইরের সিকিউরিটি জানাতে ওরা বাইরে এলেন। দুর্যোধন মিত্র সমস্যার কথা জানাতে লোকটি বললেন, ওই দরজায় তালা চাবি দেওয়া আছে। যে কেউ ঢুকতে পারবে না। যারা ঢুকতে চায় তাদের কাছে কোনো তালাচাবি বাধা হতে পারে না। আপনারা যদি ব্যবস্থা না করেন তাহলে কিছু ঘটে গেলে। শেষ করলেন না দুর্যোধন মিত্র। আধ ঘন্টার মধ্যে দরজার এদিকেও খিল। ছিটকানি লাগিয়ে দেওয়া হলে স্বস্তি পেলেন দুর্যোধন। জমাদার এসে নক করলে তার পরিচয় জেনে নার্স দরজাটা খুলে দেবেন। সিকিউরিটির একজন সেখানে থাকবেন।
ডাক্তারের সঙ্গে কথা বললেন দুর্যোধন মিত্র। ভদ্রলোক বেশ আশাবাদী। বললেন, মাথায় চোট তেমন লাগেনি বলেই মনে হচ্ছে সুস্থ হয়ে যাবেন উনি। তবে ৩টি অপারেশন করতে হবে। ৫টার হাড় ভেঙেছে। দুটো পায়েই কম্পাউন্ড ফ্র্যাকচার হয়েছে। আপনি একবার অফিসকে কন্ট্যাক্ট করবেন। পুলিশ আপনার সঙ্গে কথা বলতে চায়। দুর্যোধন হসপিটালের অফিস সুপারিনটেনডেন্টের কাছে গিয়ে নিজের পরিচয় দিলেন। ভদ্রলোক হাত বাড়িয়ে অভ্যর্থনা করলেন তাকে। ইতিমধ্যে অর্থমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে পেশেন্টের স্পেশাল কেয়ার নিতে। পেশেন্ট যে বিশাল শিল্পপতির একমাত্র সন্তান তা তারা জানেন। সুন্দরের ব্যাপারে তিনি দুবেলা খোঁজ নিচ্ছেন। হি ইজ অলমোস্ট আউট অফ ডেঞ্জার। একটা ছোট সমস্যা আছে, সেটা পুলিশকে নিয়ে। দুর্ঘটনায় আহত হয়ে আসা পেশেন্টের কথা পুলিশকে জানানো হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্য, তাই জানানো হয়েছিল। দুর্ঘটনা যেখানে হয়েছিল সেখানকার পুলিশ তদন্ত করছে। জানার পর এদের আর কৌতূহল ছিল না। তদন্তকারী পুলিশ অফিসারকে ফোন করেই ভেরিফাই করার পর ওরা চুপ হয়ে থাকত। সমস্যা তৈরি হলো মিস্টার ভার্গব যখন সিকিউরিটির ব্যবস্থা করলেন। স্পেশাল কার্ড ছাড়া কাউকে পেশেন্টের কাছে যেতে দেওয়া হচ্ছে না, মানে পেশেন্ট পার্টি ভয় পাচ্ছে পেশেন্টের ওপর অ্যাটাক হতে পারে। যেহেতু দিল্লিতে পেশেন্ট রয়েছে, তাই পুলিশ এ ব্যাপারটা নিয়ে বিশদে কথা বলতে চাইছে। দুর্যোধন মিত্র বললেন, নিশ্চয়ই, আমার কথা বলতে আপত্তি নেই। আপনি কোথায় উঠেছেন? হোটেলের নাম বললেন দুর্যোধন মিত্র। বললেন, আজকের সন্ধে আমি হোটেলেই থাকব। ফোন করতে বলবেন প্লিজ। সন্ধ্যে ৭:৩০টায় রিসিপশন থেকে জানালো একজন পুলিশ ইন্সপেক্টর তার সঙ্গে কথা বলতে এসেছেন। পাঠিয়ে দিতে বললেন দুর্যোধন মিত্র। ইন্সপেক্টর মধ্যবয়স্ক। সামনে বসে ধানাই পানাই না করে সোজাসুজি জিজ্ঞাসা করলেন, আপনার কি মনে হচ্ছে সুন্দরের গাড়ির খাদে পড়ে যাওয়া দুর্ঘটনা নয়? হ্যাঁ, আমরা লোকাল থানায় সেই রকম ডায়েরি করেছি। আপনার মনে হচ্ছে দিল্লির হাসপাতালেও সে নিরাপদ নয়? এটা খুব স্বাভাবিক। কেন? যারা ওকে খুন করার চেষ্টা করেছিল তারা চাইবে না ও মুখ খুলুক। কথা বলতে পারলে পুলিশ হয়তো খুনির কথা জানতে পারবে। কিন্তু স্যার, আপনারা যে শহরে থাকেন সেটা একটা সাধারণ ছোট পাহাড়ি শহর। সেখানে যারা খুন করতে চেষ্টা করেছিল তারা দিল্লিতে কি করে সক্রিয় হবে? সেই ক্ষমতা কি করে পাবে? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চয়ই এই প্রবাদটা শুনেছেন, পঙ্গু প্রাণের দায়ে পাহাড় ডিঙিয়ে যেতে পারে। তাছাড়া খুনিদের যে দিল্লিতে যোগাযোগ নেই তা তো আমি জানি না। হয়তো খুব শক্তিশালী আন্ডারওয়ার্ল্ডের দল ওদের সঙ্গে আছে। আই সি। একটু ভাবলেন ইন্সপেক্টর। আপনার কি কোনো ধারণা আছে ওকে খুন করে খুনিদের কি লাভ হবে? স্পষ্ট ধারণা নেই, তবে যারা দুর্ঘটনা ঘটিয়ে খুন করতে চেয়েছিল তারা টাকা নিয়েছিল। এছাড়া কোনো স্বার্থ নেই। তার মানে কেউ ওদের পাঠিয়েছিল। অবশ্যই। তবে ওদের নয়। একজনই গিয়েছিল গাড়ি নিয়ে। সে মারা গিয়েছে। কিভাবে? তাকে মেরে ফেলা হয়েছে। ওর খুনি ধরা পড়েছে? যতদূর জানি না। আপনি কাকে কাকে সন্দেহ করেন? হেসে ফেললেন দুর্যোধন মিত্র। আপনারাই তো বলেন কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। তাহলে সবাইকে সন্দেহ করতে হয়। তবুও কোনো ব্যক্তিবিশেষকে? না। মাথা নাড়লেন দুর্যোধন মিত্র। আপনার সন্তান কি এই একটি? হ্যাঁ। আপনার অবর্তমানের সুন্দরী সমস্ত অধিকার পাবে যদি সে ঠিক পথে চলে। বেঠিক পথে চলার কোনো ইঙ্গিত পেয়েছেন? এটা একেবারেই ব্যক্তিগত প্রশ্ন অফিসার। সরি। আপনার বর্তমান স্ত্রীর সঙ্গে সুন্দরের সম্পর্ক কেমন? আমি তো কোনো বিরোধের কথা শুনিনি। মিস্টার মিত্র, আমরা জেনেছি আপনার স্ত্রী এখন দিল্লিতে আছেন। ওখানে ওর স্থায়ী থাকার জায়গা আছে। সেখানে না থেকে আপনি দিল্লিতে এলে হোটেলে ওঠেন কেন? ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন। যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন, তবু। ইন্সপেক্টর, আমাদের দেশে ছেলেরা স্ত্রীর বাপের বাড়িতে গেলে ৩ রাত্রের বেশি বাস করে না।
তাছাড়া শ্বশুরবাড়িতে যত স্বাচ্ছন্দ্য থাক, থাকতে গেলে অস্বস্তি হবেই। হাসলেন দুর্যোধন মিত্র। মাথা নেড়ে উঠে দাঁড়ালেন ইন্সপেক্টর। আমরা জেনেছি আমাদের ফিন্যান্স মিনিস্টারের সঙ্গে আপনার পরিচয় আছে। আপনাদের ওখানকার এমপি দিল্লিতে বেশ পরিচিত। কিন্তু ছেলের নিরাপত্তার ব্যাপারে এদের সাহায্য আপনি নেননি। সাধারণত এরকম হয় না। বিশেষ কারণ আছে কি? অন্যকে বিরক্ত না করে যতটা পারি নিশ্চয়ই চেষ্টা করি। উঠে দাঁড়ালেন দুর্যোধন মিত্র। ইন্সপেক্টর যাওয়ার আগে নিজের কার্ড দিয়ে বলে গেলেন, যদি কোনো কিছু জানাবার প্রয়োজন হয় তাহলে তাকে যেন দুর্যোধন মিত্র জানান। রাত 9:30টায় দুর্যোধন মিত্র পরিপাটি সেজে নিচে নামলেন। ঘরে বসে না থেকে রেস্টুরেন্টে ডিনার করতে পার্টিতে পৌঁছাতে হৈ হৈ করে এগিয়ে এলো মিস্টার বিজয় কাপুর। ভারতবর্ষের অন্যতম সিমেন্ট কোম্পানির মালিক কাপুরের সাথে চমৎকার ব্যবসার সম্পর্ক দুর্যোধন মিত্রের। কাপুর বললেন, মিস্টার মিত্র, আপনি দিল্লিতে এসেছেন অথচ আমি জানিই না। কি আশ্চর্য ব্যাপার! কবে এসেছেন? আজই। কেমন আছেন? সৃষ্টিকর্তার ইচ্ছায় খারাপ সময় এখনো আসেনি। যাচ্ছেন কোথায়? তেমন কোনো উদ্দেশ্য নেই। দেন আমার সঙ্গে চলুন। হাত ধরলেন কাপুর। কোথায়? আমার বন্ধু মিস্টার বনসল একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। তার জন্য খুব সিলেক্টেড কয়েকজনকে ডেকে পার্টি দিচ্ছেন। আপনিও চলুন। সে কি? ভদ্রলোককে আমি চিনি না। আপনি কি করে আশা করছেন একেবারে অনাহুত হয়ে আমি ওই পার্টিতে যাব? দুর্যোধন মিত্র মাথা নাড়লেন। মিস্টার কাপুর মোবাইলে কারো সঙ্গে কয়েকটা কথা বলে জিজ্ঞাসা করলেন, কতদিন থাকবেন দিল্লিতে? ঠিক বুঝতে পারছি না। আমার ছেলে খুব অসুস্থ। ওর এখানে চিকিৎসা চলছে। ও সামান্য সুস্থ হলেই চলে যেতে হবে। আপনি জানেন ওখানে কাজের কত চাপ। সে তো জানি। রাজধানী ছেড়ে রাজা বেশি দিন বাইরে থাকতে পারে না। কাপুরের কথা শেষ হওয়া মাত্র সুবেশ এক প্রবীণ ভদ্রলোক এগিয়ে এলেন। ওয়েল কাপুর। বনসল, ইনি মিস্টার মিত্র। নর্থ বেঙ্গলে বিশাল ব্যবসায়ের। আমার অনেক দিনের পরিচিত। আজ এখানে হঠাৎ দেখা হওয়ায় আমি অনুরোধ করেছিলাম তোমার পার্টিতে যাওয়ার জন্যে। কিন্তু উনি অনাহুত হয়ে যেতে চাইছেন না। কথাগুলো বলে হাসলেন বিজয় কাপুর। মিস্টার বনসল হাত মিলিয়ে দুর্যোধন মিত্রের সঙ্গে, মিস্টার মিত্র, কাপুর আর আমি আলাদা নই। ওর বলা মানে আমার বলা। তবু আমি ইনভাইট করলে আপনি যদি আপনার পায়ের ধুলো দেন তাহলে খুশি হব। থ্যাঙ্কস। আজ থাক। দাঁড়ান দাঁড়ান, আপনি নর্থ বেঙ্গলের বিজনেস টাইকুন মিস্টার দুর্যোধন মিত্র নন তো? যদি তাই হন তাহলে আপনার সঙ্গে আমার পরোক্ষ পরিচয় আছে। মানে? অবাক হয়ে গেলেন দুর্যোধন মিত্র। কাপুর বললেন, তোমার অনুমান ঠিক বনসল। উনিই দুর্যোধন মিত্র। ও মাই গড! আপনার স্ত্রী কৃষ্ণা আমার স্ত্রীর বান্ধবী। আচ্ছা। দুর্যোধন অস্বস্তিতে পড়লেন। ইনফ্যাক্ট কৃষ্ণার আজ পার্টিতে আসার কথা ছিল। কিন্তু দুপুরে উনি আমার স্ত্রীকে ফোন করে জানান যে হঠাৎ খুব মাথা ধরেছে। মাঝে মাঝে ওর নাকি মাইগ্রেনের অ্যাটাক হয়। ওটা হলে তো আসা সম্ভব নয়। বনসল বললেন। কাপুর জিজ্ঞাসা করলেন, মিসেস মিত্র এখন কেমন আছেন? আমি কাল ওদের বাড়িতে যাব। আজ এত ব্যস্ত ছিলাম। ওর ছেলের ট্রিটমেন্ট চলছে এখানে, সে কারণে খুব ব্যস্ত। কাপুর বনসলকে জানালেন। বনসল জিজ্ঞাসা করলেন, এখন কেমন আছে? একটু বেটার। তাহলে চলুন। 10 মিনিট থেকে না হয় চলে আসবেন। বনসল এমন গলায় অনুরোধ করলেন যে না বলা আর সম্ভব হলো না দুর্যোধন মিত্রের পক্ষেও। ওরা হোটেলের সুদৃশ্য যে ঘরে ঢুকলেন সেখানে মৃদুস্বরে বাজনা বাজছে। বেশ কিছু নারী পুরুষ পানীয় গ্লাস হাতে নিয়ে কথা বলছেন। বনসলের ইশারায় ওয়েটার স্কচ দিয়ে গেল দুর্যোধন মিত্র এবং কাপুরকে। কাপুর বললেন, এরা সবাই বিখ্যাত শিল্পপতি। দুজন এমপিকেও দেখছি। উপাসের সোফায় বসে গল্প করছেন শিল্প দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। দুর্যোধন মিত্র বললেন, দিল্লিতে এটাই সুবিধে। পার্টিতে গেলে অনেককেই মিট করা যায়।
কাপুর হাসলেন। মাসে ২ বার দিল্লিতে আসুন, তাতে বিজনেস বাড়বে। এই সময় বনসল তার স্ত্রীকে নিয়ে এসে দুর্যোধন মিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। মহিলা একটু স্বাস্থ্যবতী, মুখটি খুব মিষ্টি। বললেন, কৃষ্ণাকে আমি অনেকদিন ধরে চিনি। আপনাদের বিয়ের সময় আমি বিদেশে ছিলাম বলে আপনার সঙ্গে পরিচয় হয়নি। আমার নাম দিব্যা। খুব ভালো লাগলো আলাপ করে। প্রথম ক্লাস শেষ করে দ্বিতীয় ক্লাস নিলেও দুর্যোধন মি প্রথম ক্লাস শেষ করে দ্বিতীয় ক্লাস নিলেনও দুর্যোধন মিত্র। বনসল ও কাপুর তখন অন্য এক অতিথিকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেছেন। দিব্যা বললেন, আপনি দিল্লিতে এলে হোটেলে ওঠেন। কৃষ্ণাদের বাড়িতে জাস্ট বেড়াতে যান। কৃষ্ণার মুখে শুনেছি। ঠিক শুনেছেন। আজ কৃষ্ণা কেন এলো না বুঝতে পারছি না। গতকালও ওর সঙ্গে একটা পার্টিতে দেখা হয়েছিল। আপনাদের এখানকার এক এমপিকে নিয়ে এসেছিল। মিস্টার রামচন্দ্র বণিক। হাসলেন দুর্যোধন মিত্র। হ্যাঁ, বেশ ভালো মানুষ। তখনও কৃষ্ণা বেশ গম্ভীর ছিল, কিন্তু বলেনি ওর মাইগ্রেনের পেইন শুরু হয়েছে। আমি আপনার কথা ওকে বলবো। মিসেস দিব্যা বনসলকে চলে যেতে হলো অতিথিদের আপ্যায়ন করতে। দুর্যোধন মিত্র দেখলেন কাপুর বা বনসল কাছাকাছি নেই। গ্লাস নামিয়ে রেখে নিঃশব্দে বেরিয়ে এলেন তিনি। রেস্টুরেন্টে ঢুকে সামান্য ডিনার শেষ করে নিজের ঘরে ফিরে আসতেই দেখলেন টেলিফোনের মেসেজ। লাইট জ্বলছে। বোতাম টিপতেই শুনতে পেলেন, দিস ইজ ভার্গব স্যার। পুলিশ লীলার কলকাতায় হোয়ার অ্যাবাউট জানতে চেয়েছে। ওকে প্রশ্ন করবে সুন্দরের ব্যাপারে। কি করব? মেসেজ ডিলিট করে কয়েক সেকেন্ড চুপচাপ বসলেন। না, ভার্গবের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। যতক্ষণ তিনি কথা না বলবেন ততক্ষণ ভার্গব পুলিশকে কিছু জানাবে না। কিন্তু লীলার কলকাতার ফোন নাম্বার বা ঠিকানা ভার্গব পেল কি করে? মেয়েটা কি হিলটপের অফিসে যোগাযোগ করেছিল? 10 মিনিট পরে নিজের মোবাইলে তিনি কৃষ্ণা মিত্রের নাম্বারগুলোয় চাপ দিলেন। শুনলেন, দি এয়ারটেল নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ সুইচড অফ। বাধ্য হয়ে ওদের ল্যান্ডলাইন নাম্বারে ফোন করলেন তিনি। নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন কৃষ্ণা। মাথায় যন্ত্রণা হলে যে ওষুধ খেতে হয় তাতে ঘুম আসাই স্বাভাবিক। ওর ফোনে যদি মিস কল অ্যালার্ম না থাকে, তাই রিং হচ্ছিল। একটি অবাঙালি মহিলা কণ্ঠ হিন্দিতে জিজ্ঞাসা করল, কাকে চাই? কৃষ্ণা আছে? মেম সাহেব বাড়িতে নেই। কে বলছেন? লাইন কেটে দিলেন দুর্যোধন মিত্র। হঠাৎ তার মনে পড়ল, তিনি দিল্লিতে এলে এই হোটেলে যে ওঠেন তা কৃষ্ণা জানেন। জানে বলেই কি বনসলের পার্টিতে এলেন না? মাথা ধরাটা স্রেফ বাহানা। নইলে ওই রাত্রে মোবাইল সুইচ অফ করে কেন বাড়ির বাইরে থাকবেন? অস্বস্তি হচ্ছিল খুব। অস্বস্তিটা বেড়ে গেল এই ভেবে যে কৃষ্ণা এখানে রামচন্দ্র বণিকের সঙ্গে ঘুরছেন। ওদের মধ্যে এতটা সদ্ভাব কবে থেকে হলো? সকাল 9:30টায় সুন্দরের কাছে গেলেন দুর্যোধন মিত্র। তাকে দেখে নিয়মমতো পরীক্ষা করে সিকিউরিটির একজন বলল, স্যার, দুজন লোক পেশেন্টের সঙ্গে দেখা করতে এসেছিল। ওদের কাছে স্পেশাল কার্ড ছিল না বলে আমরা ঢুকতে দেইনি। সে কি? ওরা এই অবধি এলো কি করে? রিসিপশনে বাধা দেয়নি? স্যার, আমরা খবর নিয়েছি ওরা অন্য পেশেন্টের কাছে যাবে বলে ভিজিটার্স কার্ড দেখিয়ে উপরে উঠেছিল। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ভেতরে ঢুকতেই নার্স এগিয়ে এলেন। গুড মর্নিং মিস্টার মিত্র। গুড মর্নিং। আপনাকে একটা সুখবর দিচ্ছি। আপনার ছেলের সেন্স ফিরে আসছে। আজ একটা শব্দ কয়েকবার বলছে ও। কি শব্দ? বুঝতে পেরেছেন? হ্যাঁ, ইটস আ নেম। ও কয়েকবার লীলা নামটা উচ্চারণ করেছে। চমকে উঠলেন দুর্যোধন মিত্র। জীবন ও মৃত্যুর মাঝখানে যে দাঁড়িয়ে এত শব্দ এত নাম থাকা সত্ত্বেও তার মনে লীলা নামটা কেন আসবে? ভালো করে খোঁজ নিয়েছেন তিনি। নিয়ে নিশ্চিন্ত ছিলেন। সুন্দরের দার্জিলিংয়ে ছুটি গিয়ে লীলাদের কলকাতায় পাঠানোর ব্যাপারটা একটা তাৎক্ষণিক আবেগের প্রকাশ মাত্র। মেয়েটার সঙ্গে হিলটপে থাকার সময় কথা বলা দূরের কথা, পরিচয় পর্যন্ত ছিল না। মেয়েটা কলকাতায় পৌঁছানোর আগেই বোধহয় ওই দুর্ঘটনাটা ঘটে যায়। কোনো রকম প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ হয়নি। তাহলে সুন্দর কেন লীলার নামটা ঘোরের মধ্যে উচ্চারণ করছে? নার্স জিজ্ঞাসা করলেন।
স্যার, লীলা কে? আপনার পরিচিত? না বলতে গিয়েও পারলেন না দুর্যোধন মিত্র। মুখে কিছু না বলে মাথা নেড়ে জানালেন, হ্যাঁ, পরিচিত। তাকে এখানে নিয়ে আসা যাবে? নার্স জিজ্ঞাসা করলেন। কেন? চমকে উঠলেন দুর্যোধন মিত্র। ডাক্তার আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন, নার্স জানালেন। আধ ঘন্টা পরে ডাক্তারের চেম্বারে গিয়ে দুর্যোধন মিত্র জানলেন, সুন্দরের শরীর চমৎকার সাড়া দিচ্ছে ওষুধে, কিন্তু তার মাথা তেমন চোট না পাওয়া সত্ত্বেও স্বাভাবিক হতে পারছে না। মাথা ঠিক হয়ে গেলে অপারেশনের কথা ভাবা হবে। ওর মাথার স্ক্যানিং রিপোর্টে কিছু পাওয়া যায়নি। খুব মাইনর, তার জন্য ওষুধই যথেষ্ট, ডাক্তার বললেন। কিন্তু কাল থেকে পেশেন্ট একটা শব্দ উচ্চারণ করছে, হয়তো ওই নামটাই তার মনে পড়ছে। আজ বিকেলের মধ্যেই ওর সেন্স পরিষ্কার হয়ে যাবে। এই লীলা নামের মেয়েটি কোথায় থাকেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। যতদূর জানি এখন কলকাতায় আছেন। তাকে অনুরোধ করলে তিনি দিল্লিতে আসবেন? যতদূর জানি বাবার চিকিৎসার জন্য ওরা কলকাতায় গিয়েছে, দুর্যোধন মিত্র বললেন। তাছাড়া তিনি বাক্য শেষ করলেন না। শুনে ডাক্তার তার মুখের দিকে তাকালেন। একটু অস্বস্তি নিয়েই দুর্যোধন মিত্র বললেন, মেয়েটি আমার হোটেলের একজন সামান্য রিসিপশনিস্ট। আমাদের সঙ্গে ওর দূরত্বটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার ছেলে ঘোরের মধ্যে ওর নাম উচ্চারণ করছে, এ খবর চার হলে আমাদের ওখানে আলোচনার বিষয় হবে। ডাক্তার একটু ভাবলেন, তারপর জিজ্ঞাসা করলেন, এত পার্থক্য থাকা সত্ত্বেও নিশ্চয়ই ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছিল। আর সেটা তো একদিনে হয় না। আপনারা সতর্ক করেননি কেন? ডক্টর, ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি হয়ে থাকে তাহলে তাই একদিনে হয়েছে, মেয়েটির কলকাতায় যাওয়ার দিন। তার আগে ওদের আলাপ ছিল না। সে কি? আমিও একই রকম অবাক হচ্ছি। কিন্তু আমি আপনার অবস্থা বুঝতে পারছি। তবু বলছি, মহিলাকে পেশেন্টের স্বার্থে আমাদের দরকার। ওকে যত তাড়াতাড়ি পারেন এখানে নিয়ে আসুন। ঘণ্টাখানেক নিজের সঙ্গে তর্ক করলেন দুর্যোধন মিত্র। লীলাকে দিল্লিতে আসার প্রস্তাব দেওয়া মানে সে ধরে নেবে তাকে মিত্র পরিবার স্বীকৃতি দিতে ইচ্ছুক। এটা কখনোই সম্ভব নয়। গোলাপের বাগানে একটা ঘেটু ফুলের চারা পুঁতে দিলে তা থেকে ঘেটু ফুলই হবে, গোলাপ জন্মাবে না। কিন্তু ডাক্তারের কথাও ফেলে দেওয়া যাচ্ছে না। সুন্দর যে অবস্থায় এখন আছে তা বেশি দিন চললে তার শরীর সুস্থ হয়তো হবে, কিন্তু মনের জড়তা যদি না চলে যায় তাহলে অথর্ব হয়ে থাকতে হবে ওকে। এই সমস্যাটার সমাধান যদি লীলা এলে সম্ভব হয়। শেষ পর্যন্ত ভার্গবকে ফোন করলেন দুর্যোধন মিত্র। লীলার টেলিফোন নাম্বারের বোতাম টিপতেই ওটা বাজল এবং ওর গলা শোনা গেল। ভার্গব বললেন, লীলা, দিস ইজ ভার্গব। ইয়েস স্যার। ফোনটা লীলা কল্পনা করেনি। তোমার বাবার অবস্থা কিরকম? ভালো নয় স্যার। ডাক্তাররা প্রেশার দিচ্ছেন আর একটা মেজর অপারেশনের জন্য। প্রায় 4 লক্ষ টাকার ধাক্কা। তার উপর অন্যান্য খরচ আছে। আমি কি করব বুঝতে পারছি না স্যার। লীলার গলা খুব করুণ শোনালো। এত আপসেট হয়ে পড়ছো কেন? তোমার বাবার আর হসপিটালের নামটা আমাকে বলো। লীলা জানালো, আজ একটু পরে আমাদের অফিস হাসপাতালের সঙ্গে কন্ট্যাক্ট করছে। তোমার বাবার অপারেশনের যাবতীয় খরচ অফিস বহন করবে। স্যার, আনন্দে চিৎকার করে উঠল লীলা। ইয়েস, আমাদের কলকাতার অফিসার মিস্টার সেন দেখাশোনা করবেন। কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো? কৃতজ্ঞতা আমাকে জানাচ্ছ কেন? আমার এত ক্ষমতা নেই। ইউ মাস্ট বি গ্রেটফুল টু মিস্টার দুর্যোধন মিত্র। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য তার বদলে তিনি তোমার কাছে একটা সাহায্য চাইছেন। ভার্গব বললেন। আমার কাছ থেকে? অবাক হলো লীলা। হ্যাঁ, তুমি জানো সুন্দর খুব অসুস্থ। দিল্লিতে তার চিকিৎসার উন্নতি খুব ধীরে ধীরে হচ্ছে। মাঝে মাঝে যখন জ্ঞান আসছে তখন সে কার নাম বলছে জানো? কার নাম? তোমার। ডাক্তার চাইছেন এই সময় তুমি যদি ওর বিছানার পাশে থাকো, ওর সঙ্গে কথা বলো, তাহলে দ্রুত উন্নতি হবে সুন্দরের। আমি? আমি কি করে যাব? যাবে।
কারণ কলকাতায় তোমার বাবার চিকিৎসার সব দায়িত্ব নিয়েছে আমরা। ওখানে তোমার কিছু করার নেই। ভার্গব বললেন। কিন্তু স্যার, মিস্টার মিত্র তোমার বাবার জন্য এতটা করছেন, আর তুমি তার ছেলের জন্য এটুকু করতে পারবে না? ভেবে নাও, তুমি একজন নার্স, পেশেন্টকে সুস্থ করার জন্য দিল্লিতে যাচ্ছ। পেশেন্ট সুস্থ হলেই ফিরে আসবে। লীলা প্লিজ, না বলো না। ঠিক আছে স্যার। তাহলে মিস্টার সেন তোমাকে টিকিট পৌঁছে দেবেন। আজই দিল্লিতে পৌঁছে দেখবে ড্রাইভার তোমার নাম লেখা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সে তোমাকে হসপিটালে পৌঁছে দেবে। তুমি সোজা ডক্টর সান্তানির সঙ্গে দেখা করবে। বাই। ডক্টর সান্তানি প্রবীণ মানুষ। তার সামনে লীলা গিয়ে বসতেই তিনি জিজ্ঞাসা করলেন, কোনো মানুষ যখন ঘোরের মধ্যে একজন মহিলার নাম উচ্চারণ করে, তখন সে তাকে খুব কাছের মানুষ বলে ভাবে। আপনার সঙ্গে সুন্দর মিত্রের সম্পর্ক নিশ্চয়ই খুব গভীর হয়ে গিয়েছিল। না স্যার, আমরা মাত্র একদিন কথা বলেছিলাম। অদ্ভুত ব্যাপার। আপনার দিক থেকে ওর সম্পর্কে কোনো ইমোশনাল অনুভূতি আছে কি? সোজা হয়ে বসল লীলা। তারপর বলল, ওর ব্যবহার আমি ঠিক বোঝাতে পারবো না। হি ইজ একদম আলাদা মানুষ। ওকে, সেক্ষেত্রে যদি আপনাকে একটু অভিনয় করতে হয়, তাহলে প্লিজ করবেন। সুন্দর আপনার কাছে সান্ত্বনা, সমবেদনা, প্রেরণা চাইবে। সেটুকু দেবেন। লীলার স্পেশাল কার্ড করিয়ে রেখেছিলেন দুর্যোধন মিত্র। অতএব সিকিউরিটির বেড়া ডেঙে কেবিনে ঢুকতে অসুবিধা হলো না। সুন্দরকে দেখে অবাক হয়ে গেল লীলা। গোটা মুখে কালো দাড়ি, চোখ বন্ধ, গলা পর্যন্ত সাদা চাদরে ঢাকা। নার্স বললেন, আপনি নিশ্চয়ই জানেন আপনাকে এখানে 24 ঘন্টাই থাকতে হবে। পাশের অ্যান্টিরুমে ডিভান রয়েছে, ওখানে বিশ্রাম নিতে পারেন। আপনার খাবার এখানে এনে দেওয়া হবে। কেন? ফর সিকিউরিটি রিজন। মানে? যারা পেশেন্টকে খুন করতে চেয়েছিল তারা এখানেও আসতে পারে ভেবে কোনো ফাঁক রাখা হয়নি। আপনি পাশের ঘরে গিয়ে চেঞ্জ করে নিন। মানুষটা শুয়ে আছে প্রায় মৃতদেহের মতো। রাত তখন 2টো। পাশের ঘরের ডিভানে শুয়েছিল লীলা। গোঙানির আওয়াজ কানে আসতেই উঠে বসল। এ ঘরে এসে দেখল কোণের চেয়ারে নার্স বসে ঢুলছে। আওয়াজটা বের হচ্ছে সুন্দরের মুখ থেকে। আচমকা থেমে গেল সেটা। আর সে স্পষ্ট শুনতে পেল, লীলা, লি